দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। পুরো খবর। করিডোর কিংবা বন্দর দেয়া না দেয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করব। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কেউ ক্ষমতায় দেখতে চায় না। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আয়োজক বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল, যেখানে অংশ নেয় খুলনা ও বরিশাল বিভাগের 16টি জেলার 100 উপজেলার দলীয় নেতাকর্মী ও তরুণরা। দুপুর 2টায় সমাবেশ শুরু নির্ধারিত সময় থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় খুলনা সার্কিট হাউসের বিশাল ময়দান। তারুণ্যের শক্তির কাছে বাধা হতে পারেনি তপ্ত রোদ আর তীব্র গরম। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি ঘোষিত 31 দফার আলোকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। সে লক্ষ্যেই তারুণ্যের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা একটি, আগামী দিনে বাংলাদেশ হবে তরুণ সমাজে বাংলাদেশ। ছাত্রদল ইতিমধ্যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বুকলেট প্রকাশ করে আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে গিয়েছি। সেজন্য ইতিমধ্যে 900 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠন করতে সমর্থ হয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বেকারত্ব নিরসন আর তরুণদের দক্ষ মানব শক্তিতে রূপান্তর করতে নিতে হবে সময়োপযোগী কর্মপরিকল্পনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। সরকারের কিছু উপদেষ্টা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। চলতি বছরের মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাঠিন্য করবেন না। সমাবেশে বিএনপি নেতারা বলেন, তরুণ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
বাংলাদেশের জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ এখন তরুণ, সংখ্যায় প্রায় 5 কোটি। এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানের মতো সমস্যাগুলো সমাধান করে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এই সমাবেশ থেকে দলটির নেতারা জানালেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে তরুণদের প্রাধান্য দিয়ে কর্মপন্থা নির্ধারণ করবে বিএনপি। সাইফুল ইসলাম, সার্কিট হাউস মাঠ, খুলনা। দর্শক, মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে মামলার বাকি 3 আসামিকে। তারা হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার মা আয়েশা বেগম। বাদী বিবাদী দুপক্ষই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। ছোট্ট শিশু আসিয়ার মৃত্যুতে কেঁদেছিল গোটা দেশ। যেভাবে ধর্ষণের পর শিশুটিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল তা যে কোনো বর্বরতাকে হার মানায়। সরকারের আশ্বাসের পরও সাধারণ মানুষের মনে ছিল বিচার নিয়ে সংশয়। কিন্তু মাত্র 14 কর্মদিবসের মধ্যে এ মামলার বিচার কার্যক্রম শেষ করে অনন্য নজির গড়ল বিচার বিভাগ। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবারে রায়ের দিন বিচারকের সামনে হাজির করা হয় 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন, আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় আসিয়ার বোনের স্বামী ও ভাসুর ও শাশুড়িকে। গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামি কেন খালাস পেলেন এ বিষয়ে রায় দেখে আপিলের সিদ্ধান্ত নিতে চান তারা। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। রায়ে খুশি নন শিশু আসিয়ার মা। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে স্থানীয়দের মধ্যেও। কারণ আমি খুশি হইনি, কারণ আমার একটা বলতে 2টে মেয়ে নষ্ট করছে। ওর সাথে আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর করেছে, সহযোগিতা করেছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে। তাহলে কিভাবে এখানে খালাস পেয়ে গেল? আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওরাও শাস্তি হওয়া উচিত। এই মামলাটার ক্ষেত্রে সমাজে একটা মেসেজ এটা গেল যে আমরা চাইলে এই ধরনের মামলা ছাড়াও বাকি অন্যান্য মামলাগুলোতে আমরা দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে পারি। আমি আরও আনন্দিত হতে পারতাম যদি তার 2 ছেলে এবং তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হতো, কারণ তারাও এই যে মৃত্যুদণ্ড ঘটেছে, এই যে ধর্ষণ হয়েছে, এর পেছনে ভূমিকা রেখেছে। গত 6 মার্চ মাগুরা শহরের নিজনান্দু আলী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। গত 13 মার্চ মারা যায় শিশুটি। শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম এত দ্রুত শেষ করার মাধ্যমে প্রমাণ হলো সরকার চাইলেই এ ধরনের মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে পারে। তাই দেশে এ ধরনের যত মামলা আছে সেগুলো যেন দ্রুত শেষ করা হয় সে দাবি এখন সবার। জুবাইর সানি, নিউজ 24, জেলা ও দায়রা জজ আদালত, মাগুরা। মাত্র 14 কর্মদিবসে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় যুগান্তকারী। তবে প্রধান আসামির ফাঁসির রায় হলেও খালাস পাওয়া 3 আসামিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আইনজীবীদের। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল এমন আশঙ্কা আইনজীবীদের। অভাবের দেয়ালে চাপা পড়া জীবন ছিল আসিয়ার। ছোট্ট এই শিশুর জন্য বর্বনের বাড়িতে বেড়াতে যাওয়া ছিল আনন্দের উপলক্ষ, কিন্তু কে জানতো নিরাপদ এই আশ্রয়ে অপেক্ষা করেছিল নিষ্ঠুরতা। শিশু আসিয়ার সঙ্গে নির্মম আর পাশবিক সেই ঘটনার পেরিয়েছে 2 মাস। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ের দেয়া রায়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে। তবে খালাস পেয়ে গেছে বোনের শাশুড়ি, স্বামী
দেবর। বাংলাদেশের ইতিহাসে এটি একটি দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, যেখানে অতি দ্রুত প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এটি একটি বড় সাকসেস, বিচার ব্যবস্থার জন্য এটি একটি বড় উদাহরণ। খালাসপ্রাপ্তদের নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আসিয়ার বোনজামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, তবে প্রমাণিত হয়নি অভিযোগ। তাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। আইনজীবীরা বলছেন এমন অনেক মামলা বিচারের জন্য আদালতে জমা, সেসব মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি জরুরি। আমি আশা করব এটা যেন শুধু এই চাঞ্চল্যকর মামলা এবং অন্য কোনো চাঞ্চল্যকর মামলার জন্যই যেন শুধু না হয়, এইটা যেন একটা প্রক্রিয়া হয়ে যায়। এই মামলার বিচারের সাথে সাথে অন্যান্য মামলাও যদি আপনি বিচার না করেন সমান তালে, তাহলে তো ডিসক্রিমিনেশন, আমাদের সংবিধানের ডিসক্রিমিনেশন যে ক্লজটা ছিল আর্টিকেল 27, এটারও তো ভায়োলেশন। এর আগে 2020 সালে মংলায় 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠনের 7 কার্যদিবসের মধ্যে রায় ঘোষিত হয়। ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে ধর্ষণ ও নির্যাতন করে প্রতিবেশী 53 বছরের আব্দুল মান্নান সর্দার। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ দেখালেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। শনিবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। লং মার্চ করে তারা সচিবালয়ে ঢোকারও চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে বিশৃঙ্খলা না করে সরে যান আন্দোলনকারীরা। জানান দাবি আদায় না হলে নেওয়া হবে কঠোর কর্মসূচি। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরেও এখনও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। এর প্রতিবাদে গত বুধবার থেকে নগর ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। শনিবার তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে জড়ো হন তারা। সেখান থেকে মিছিল নিয়ে 0 পয়েন্ট প্রেস ক্লাব হয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা চালান আন্দোলনকারীরা। তবে পুলিশ বাধা দিলে বিশৃঙ্খলা ছাড়াই সেখান থেকে সরে যান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, গত 5 আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় রয়েছে নগরবাসী। আপনারা জানেন যে ঢাকার কি বেহাল দশা, ধুলাবালি, মাটি, বিভিন্ন বাজে অবস্থা, নোংরা, অল্প বৃষ্টিতে ঢাকা শহর ডুবে যাচ্ছে। এই ভয়ানক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অতি দ্রুত তার পদে বহাল রাখার জন্য যত সম্ভব জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটা তাকে বুঝাই দেওয়া হোক। ইলেকশন কমিশন থেকে গেজেট দেওয়ার পরেও তারপরেও কেন তাকে শপথ করানো হচ্ছে না, এটা আসলে একটা অমিনিয়াস মেসেজ টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তারা জানান এই কর্মসূচি চলমান থাকবে। রোববার সকাল 10টা থেকে আবারও নগর ভবনের সামনে অবস্থান নেবেন তারা। আজকের ভিতরে শপথ অনুষ্ঠান না করতে তাহলে আমরা নিয়ম থানা বিএনপি 18 নম্বর বিএনপি সকল দক্ষিণের দুর্বার আন্দোলন করে তুলব। প্রত্যেকটা কর্মসূচি আমরা সফল করব ইনশাল্লাহ। 2020 সালের ভোটের ফলাফল অবৈধ ঘোষণা করে চলতি বছরের 27 মার্চ রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে ইশরাক হোসেনকে ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো একটা বিরতির সাথে থাকবেন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 20 দিন পার হলেও এখনও মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। অভিযোগ, সরকার এখনও শপথ অনুষ্ঠানের কোনো উদ্যোগই নেয়নি। প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই। নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না, তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয়। আগামীকাল থেকে বিজয় সরণি হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর ISPR প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলার স্বার্থে রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, BAF শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ECB চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ক্ষুদ্র ঋণের জন্য ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে MRA ভবন উদ্বোধন করে একথা জানান তিনি। বলেন, এই ব্যাংকের কার্যক্রম প্রচলিত ব্যাংকের মতো হবে না, প্রকৃত ব্যাংকিং হয় ক্ষুদ্র ঋণের মাধ্যমেই। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির স্বতন্ত্র ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে ভবনের নামফলকে উদ্বোধক হিসেবে কারো নাম ছিল না। অনুষ্ঠানে অর্থনীতিতে ক্ষুদ্র ঋণের ভূমিকার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আগামী দিনের ব্যাংকিংয়ের ভিত্তি হবে ক্ষুদ্র ঋণ। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করেন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেদিক দিকে আমরা নজর দিই না। প্রধান উপদেষ্টা বলেন, প্রচলিত ব্যাংকিং ধারণার বাইরে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর মাধ্যমে নতুন ব্যাংকের লাইসেন্স দেবে সরকার। এখন নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। ডক্টর ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের মতোই এই ব্যাংকগুলোর মালিকানায় থাকবেন ঋণ গ্রহীতারা। তিনি আশা করেন, বিনিয়োগের প্রয়োজনীয় টাকা নিশ্চিত করা গেলে তরুণরা আর চাকরির পেছনে ছুটবে না। এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অর্থ বাণিজ্য সংবাদ। ফের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। পাশাপাশি অবৈধ পন্থায় নগদে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন এক ব্যক্তিকে, যিনি বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামি। নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদের আগের বোর্ডে যারা ছিলেন তারা বিপুল আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। যেহেতু প্রতিষ্ঠানটির সঙ্গে কোটি কোটি জনগণের সম্পৃক্ততা আছে এবং শত শত কোটি টাকার আমানত এখানে জড়িত, তাই বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়। বেআইনিভাবে এমন একজনকে প্রতিষ্ঠানটির CEO হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামি। এসব ব্যক্তিরা অবৈধভাবে 650 কোটি টাকার ই-মানি তৈরি করেছিল। আমরা অত্যন্ত আশঙ্কিত যে এই 4-5 দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতিও হয়ে গেলে সেটাকে হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।